ভিউয়ার্স, চ্যানেল 69 এর একটা প্লেলিস্ট করা আছে হেলথ টিপসের উপরে। আমি যে হেলথ রিলেটেড ডিসকাশনগুলো করি সেটা আলাদা একটা প্লেলিস্ট করা আছে। তো আপনাদের যার যেই ভিডিও মেডিকেল রিলেটেড প্রয়োজন আপনারা ওই প্লেলিস্ট থেকে দয়া করে একটু দেখে নিতে পারেন। আর আমি এটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে যদি ভিডিওগুলো ভালো লাগে, আমার যদি মনে করেন যে এই ভিডিওগুলো মানুষের জন্য উপকারী বা আপনাদের জন্য উপকারী, যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দিন। আপনাদের লাইফে সেটা প্রয়োজন নাও থাকলে হয়তোবা অন্য কারো লাইফে এটা প্রয়োজন থাকতে পারে, হয়তোবা সেই মানুষগুলো এই ইনফরমেশনগুলো পেয়ে অনেক বেশি উপকৃত হতে পারে। সো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটাই, যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দ গোলাম গৌসার শাফি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রোগ মুক্তির প্রথম সূত্র। ভিউয়ার্স, অনেকে অনেকের মধ্যে এই ডিমান্ড হয়তোবা থাকতে পারে, এই এক্সপেকটেশন হয়তোবা থাকতে পারে যে কি করলে আমি কোনো রোগে আক্রান্ত হব না। অ্যাকচুয়ালি গতানুগতিক যে চিকিৎসা ব্যবস্থা সেখানে সমাধানটা এরকম যে আপনি আপনি যদি কোনো ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তার সাহেব আমাকে এমন একটা ব্যবস্থা দিয়ে দেন যে এইটা করলে আমি বা এমন কিছু আমাকে দেন যেটা খেলে আমি রোগে আক্রান্ত হব না, বা এমন কিছু আমাকে বলেন যেটা করলে আমি রোগে আক্রান্ত হব না। তো অ্যাকচুয়ালি চিকিৎসা ব্যবস্থার ইয়েটা হলো এরকম যে আপনি অসুস্থ হন, আমাদের কাছে ওষুধ আছে, এটা খেলে আপনি অসুস্থ যখন হবেন তখন খাওয়াই দেবো, তখন খেলে আপনি হয়তো বা সুস্থ হবেন। কিন্তু এমন কোনো জিনিস নাই যেটা মানলে, যেটা করলে বা যেটা খেলে আপনি অসুস্থ হবেন না। তো আমি এমনই একটা কথা আপনাদের সামনে আজকে একটু চেষ্টা করব উপস্থাপন করার জন্য। এই কারণে আমি এটার অ্যাকচুয়ালি বলে থাকি আমার ভাষায় যে রোগ মুক্তির প্রথম সূত্র। অনেকগুলো সূত্র আছে, আজকে প্রথম সূত্র জাস্ট আলোচনা করব যে এই টিপসটা বা এই ট্রিক্সটা বা এই সূত্রটা যদি আপনারা আপনাদের বডির মধ্যে অ্যাপ্লাই করতে পারেন বা আপনারা যদি এটা রেগুলার ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ আমি আশা রাখি আপনার বডির মধ্যে যে ক্রনিক যে রোগগুলো, অ্যাকিউট ডিজিজের কথা আমি অ্যাকচুয়ালি বলবো না এখানে, যে ক্রনিক যে ডিজিজগুলো সেগুলো হতে পারে কিডনি ড্যামেজ হতে পারে, হার্ট ব্লক হতে পারে, ক্যান্সার হতে পারে, বা হাড়ের ক্ষয় হতে পারে, বা এই টাইপের যে ক্রনিক ডিজিজগুলো, এই ক্রনিক ডিজিজগুলো থেকে ইনশাআল্লাহ আপনারা আপনাদের নিজকে দূরে রাখতে পারবেন। সহজ একটা প্রসেস, পানি খাওয়ার 4টা নিয়ম আমি অ্যাজ বলে থাকি। আজকে জাস্ট প্রথম নিয়মটা আলোচনা করব। পানি খাওয়ার প্রথম নিয়মটা হলো যে খাবারের সময় কখনো পানি খাবেন না, খাবার শেষ করে 1.5 ঘন্টা পরে পানি খাবেন। তো জাস্ট সিম্পল একটা রুলস, এটার জন্য কোনো টাকা পয়সাও লাগবে না ফলো করার জন্য। আর এমন না যে আপনার বিশেষ কিছু হারানোর কোনো কিছু আছে। যদি আমার এই নিয়মটা ফলো করে আপনি কোনো উপকার নাও পান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার হারানোর কিছু নেই। কিন্তু আমি একটু এক্সপ্লেইন করে বলতে চাই যে আসলে কেন আমি এই কথাটা বলতেছি যে খাবারের সময় পানি খাবেন না, 1.5 ঘন্টা পরে পানি খাবেন। এই একটা নিয়ম আপনি যদি মানেন তাহলে এই সমস্ত ক্রনিক ডিজিজ থেকে আপনি আপনার নিজকে দূরে রাখতে পারবেন। তো হাউ ইজ দ্যাট পসিবল, আমি এটাই একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি কেন বলার উদ্দেশ্য, মানে কেন আমি এই কথাটা বললাম যে খাবারের সময় পানি খাবেন না। তো খাবারের সময় পানি খেলে কি হবে সেটা আগে জানা দরকার। আমরা যখন খাবার খাই তখন দুইটা জিনিস হয়, হয় খাবার ফার্মেন্ট হবে, না হলে খাবার ডাইজেস্ট হবে। তো খাবার যদি ডাইজেস্ট হয়, ডাইজেশনের মানে হলো আমি যখন যে খাবারটা খাবো আমার বডি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কিছুই চেনে না। তো আমি ভাত খেলাম, রুটি খেলাম, আমি মাছ খেলাম, মাংস খেলাম, আমি সবজি খেলাম, তো এই খাবারগুলো যখন আমার পেটে যাবে তখন এগুলো ব্রেক ডাউন হবে, ছোটো ছোটো পিসে ভাঙবে। ভাঙার পর প্রথমে ওরাল ক্যাভিটি থেকে আমি দাঁত দিয়ে চাবাবো, তারপর সেগুলো অন্ননালীর ভেতর দিয়ে স্টমাকে যাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অন্যান্য যে গ্যাস্ট্রিক জুস আছে সেগুলোর মাধ্যমে সেটা ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হয়ে যখন দেখা যাবে এটার মধ্যে থেকে কার্বোহাইড্রেট আলাদা হবে, প্রোটিন আলাদা হবে, ফ্যাট আলাদা হবে, এগুলা আপনার ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে স্মল ইন্টেস্টাইন থেকে ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হবে। তখন বডি কি পেলো, কার্বোহাইড্রেট পেলো, প্রোটিন পেলো, ফ্যাট পেলো, এই টাইপের ইনগ্রেডিয়েন্টগুলো আস্তে আস্তে ভেঙে বডির মধ্যে ঢুকে গেল। কিন্তু কোনো কারণে এই ডাইজেশন প্রক্রিয়া, মানে আমি ওরাল ক্যাভিটি থেকে আরম্ভ করে যদি আমার ইন্টেস্টাইন পর্যন্ত এই যে ডাইজেশনের যে প্রসেসটা হইতেছে, এই রুটের মধ্যে যদি কোথাও কোনো অবস্ট্রাকশন হয়, কোথাও যদি ডাইজেশনে কোনো বাধা হয়, তাহলে দেখা যাবে বডির মধ্যে বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন তৈরি হবে। খাবার প্রপারলি ডাইজেস্ট না হলে খাবার পচে যাবে। সহজ একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। অনেক সময় ডাল এবং চাল আমি একসাথে রান্না করার জন্য চুলার উপর দিয়ে রাখলাম, তো রান্না হইতেছে। ইন দ্য মিন টাইম করলাম কি, আমি 1 বালতি পানি চুলার উপর নিয়ে ফেলে দিলাম, তো চুলা নিভে গেল। তো এইভাবে যদি আমি কিছুক্ষণ রেখে দিই ডালের এবং চালের মিশ্রণটা, তাহলে দেখা যাবে যে কয়েক ঘন্টা পরে সেখানে এই এই মিশ্রণটা পচে যাবে। তো উদ্দেশ্য ছিল আমার এটাকে রান্না করা, কিন্তু যখন আমি আমার আগুনটাকে নিভাই দিলাম তখন এটা
জাস্ট কিছু মানে সময়ের ইয়েতে গিয়ে দেখা গেলো এটা পচে গেল। তো ঠিক সেম ঘটনা যদি এই এক্সাম্পলটা আপনারা বোঝেন তাহলে আমার পরবর্তী কথাগুলো বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। যখন আমরা খাবার খাই আমাদের পেটের একটা জায়গা হলো নাভল এপিগ্যাস্ট্রিয়াম, সেখানে খাবারটা অবস্থান করে প্রায় 3 ঘন্টা। এখানে প্রপারলি ডাইজেশন শুরু হয় বা খাবারটা ডাইজেশন হয়। তো এই ডাইজেশনের সময় দেখা যাচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আরম্ভ করে বিভিন্ন গ্যাস্ট্রিক জুস টুস দিয়ে ডাইজেশন প্রক্রিয়াটা হয়। তো কোনো কারণে যদি আমি খাবারের সাথে সাথে উপর দিয়ে পানি ঢালি তাহলে ওই আগুনের মতোই ঘটনা ঘটে যে আমার খাবারটা ডাইজেস্ট হইতেছে, যখনই আমি পানিটা খাবো তখন ডাইজেশন প্রক্রিয়াটা মন্থর হয়ে যাবে। আর যখন খাবার প্রপারলি ডাইজেস্ট হবে না তখন খাবারটা মানে ফার্মেন্ট হবে, আর যখনই ফার্মেন্ট হবে মানে খাবারটা যখন পচে যাবে তখন ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে আমরা অনেক সময় বলি যে কোলেস্টেরল লেভেল বেড়ে গেছে, ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেছে। তো কীভাবে বাড়লো? আমি তো ইউরিক অ্যাসিড খাই নাই, আমি তো কোলেস্টেরলের জন্য এমন কোনো খাবার খাইনি যে কোলেস্টেরল লেভেল বেড়ে যায়। তো কেন বাড়লো? কারণ খাবারটা আমার প্রপারলি ডাইজেস্ট না হয়ে খাবারটা পচে গেছে। এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনারা যদি এই রুলসটা ফলো করেন, যে জিনিসটা বললাম যে খাবারের সময় কখনো পানি খাবেন না, খাবার শেষ করে 1.5 ঘন্টা পরে পানি খাবেন, জাস্ট এই একটা সিম্পল রুলস যদি আপনি ফলো করেন তাহলে ওই সময় যখন খাবারটা ডাইজেস্ট হইতেছে খাবারটা প্রপারলি ডাইজেস্ট হবে। আর সেই ক্ষেত্রে যদি আপনি পানি না খান তাহলে অবশ্যই ফার্মেন্টেশনের দিকে যাবে না। আর যদি ফার্মেন্টেশনের দিকে না যায় তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাই প্রোডাক্ট বা ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হবে না, খাবারের মধ্যে বিষক্রিয়া করে খাবার মানে বিষক্রিয়া ছড়াবে না। তো এই একটা প্রসেস যদি আপনারা আপনাদের লাইফে ফলো করেন, এই কারণে আমি এই প্রসেসটাকে বলি বা এই সূত্রটাকে বলি যে রোগ মুক্তির প্রথম সূত্র, বা এই একটা সূত্রই আপনাকে সমস্ত ডিজিজ থেকে দূরে রাখবে। খাবার যদি প্রপার ডাইজেস্ট হয় তাহলে খাবার বডির মধ্যে যে নিউট্রিশনগুলা সে যেই এসেনশিয়াল নিউট্রিশন বডি সেখান থেকে এই খাবার থেকে পেয়ে যাবে। আর যদি বডি প্রপার নিউট্রিশন পেতে থাকে তাহলে বডির মধ্যে কোনো সাইন এন্ড সিমটম তৈরি হবে না। রোগ মানে কি? যে রোগ মানে হলো দেখা গেলো যে আমাদের বডির মধ্যে কোনো জিনিসের ঘাটতি হলো, ফর এক্সাম্পল ক্যালসিয়ামের ঘাটতি হলো। তো ক্যালসিয়ামের ঘাটতি যদি হয়, ক্যালসিয়াম যেখানে যেখানে বডির প্রয়োজন, যেমন হাড়ে ক্যালসিয়ামের প্রয়োজন, তখন হাড়ের ক্ষয় শুরু হয়ে গেছে, হাড় দুর্বল হওয়া শুরু হয়েছে, হাড়ের ফ্র্যাকচার শুরু হয়েছে, যেটা আমরা অস্টিওপোরোসিস বলি বা অস্টিওআর্থ্রাইটিস বলি। তো এই টাইপের যে প্রবলেমগুলো যখন যেটা বডি ঘাটতি ফিল করবে তখন সেগুলোর সাইন এন্ড সিমটম প্রডিউস হয়, এটাকে আমরা ডিজিজ বলি। তো খাবার যদি প্রপার ডাইজেস্ট হয় তাহলে খাবার থেকে নিউট্রিশনগুলো যদি বডি পেয়ে যায়, আর যদি নিউট্রিশন বডির ডিমান্ড যদি ফিল আপ হয়ে যায় তাহলে তো কোনো রোগ হওয়ারই কথা না। কিন্তু যদি খাবার প্রপারলি ডাইজেস্ট না হয়, আমার যেটা ডিমান্ড আমি ডিমান্ড পেলাম না, আমার ডিমান্ড অনুসারে আমি জিনিস পেলাম না, তখন আমার হয়তো বা এই ডিমান্ডটাই আমার দেখা যাবে রোগ আকারে আমাদের বডি প্রকাশ করবে। মুদ্রা কথায় আপনারা যদি খাবারের সময় পানি খান তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন রোগবালাই আপনাদের বডির মধ্যে হবে। আর যদি খাবার শেষ করে 1.5 ঘন্টা পরে পানি খান তাহলে ইনশাআল্লাহ সমস্ত ক্রনিক ডিজিজ থেকে আপনারা আপনাদের নিজকে দূরে রাখতে পারবেন। ভিউয়ার্স, অনেক কঠিন কথা, বাট আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব আমার পক্ষে পসিবল আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দিন যেন আর কয়েকজন মানুষ এটা দেখে উপকৃত হয়। আর আমার যে বিষয়ে আমি কথা বললাম, যদিও কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি। 01785857116 ইটস মাই ফোন নাম্বার। আমার ইউটিউব চ্যানেল হলো ডক্টর সৈয়দ গোলাম গৌসার শফি, ফেসবুক ফ্যান পেজ হলো ডক্টর সৈয়দ গোলাম গৌসার শফি হাইফেন দিয়ে ডক্টর। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশিল, মিরপুর 1, ঢাকা 1216। আর ভিউয়ার্স, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো নেক্সট কোনো টপিক্সে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমি অবশ্যই বলবো সে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষিত তো আজকাল আমাদের সমাজে অনেকেই শিক্ষিত। লম্বা, হাইট ভালো, গুড লুকিং, এরকম ছেলে আমার ভালো লাগে। কেউ প্রপোজই করেনি। তার কারণটা কি? কারণ আমি প্লেস দেইনি। তারপর আমাদের নর্মালিও তো বেবি হয়, তো জিমে যখন একটা মেয়ে আসে, জিম নিয়মিত করতে থাকে, ইয়োগা করে, তখন তার ফিটনেসও যেমন ভালো থাকে, সব কিছুই ভালো থাকে, হেলথের জন্য বেটার আর কি জিমটা। তো সেটা তার আগে ভাবা উচিত ছিল যে আমি যেহেতু মন্ত্রী মেয়েকে বিয়ে করবো তাহলে আমি কেন ওকে ইগনোর করবো বা ওকে কেনই বা লাভ করবো। আমি একদিনের জন্য প্রধানমন্ত্রী হইলে আমাদের দেশে যারা দাঁড়ায় প্রস্রাব করে এটা আমি বন্ধ করবো, যাতে পুরান ঢাকা 200 বছর আগের যে স্বাধীন দেশ পুরান ঢাকা, সেখানে কোনো রোড দিয়ে হেঁটে যাওয়া যায় না মানুষের প্রস্রাবের গন্ধে। ক্রোয়েশিয়া যদি জিতে আপনার কি মনে ইচ্ছা আছে? ক্রোয়েশিয়া জিতে কি করবে? যদি জিতে আমি 2টা করে দাও করে খাওয়াবো। বাংলাদেশের ছেলেদেরকেও চান্স দেওয়া উচিত। যেসব ছেলেরা যেমন আমেরিকা, লন্ডন, কানাডা, আরও জার্মান
ইতালি বাইরে থাকে, বাইরের কান্ট্রিতে, ওরা অনেক স্মার্ট হয়। ভাই কিছু শুনছেন? মনের তো বিয়ে হয়ে গেছে, ওর ভাই ওর বিয়ে দিয়ে অস্ট্রেলিয়া পাঠাই গেছে।